নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ঘুরছেন পাড়া মহল্লায়, সবাই এগিয়ে রাখছেন নিজেকে। ইনশাআল্লাহ যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ নীরব বিপ্লব ঘটাবে আশা করছি। বিনীতভাবে আমার জনগণের কাছে আবেদন জানিয়েছি যে আমাকে অন্তত একবার সুযোগ দেন। আমার নিয়ত পরিষ্কার আছে, আমি উদ্যমী, আমি যুবক, আমি তরুণ, আমি কাজ করতে পারবো। আহ্বান জানাচ্ছি আবার ইলেকশন কমিশনকে এবং পুলিশ প্রশাসনকে যে আপনারা একটা ভালো সুষ্ঠু নির্বাচনের জন্য অতি শিগগিরই ব্যবস্থা নেন। আমার প্রচেষ্টা থাকবে সরকারের টাকা না নিয়ে সমস্ত ঢাকা শহরকে আমরা কোনো না কোনোভাবে একটা নিরাপদ বেষ্টনীর মধ্যে নিয়ে আসবো। চট্টগ্রামে জলাবদ্ধতা দূরীকরণে দুই হেভিওয়েট মেয়র প্রার্থী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা জলাবদ্ধতা নিরসনে যে উদ্যোগ নিয়েছি, সেই জলাবদ্ধতা থেকে জলজোটে এনেছি। আমরা আমাদের উদ্যোগটা অব্যাহত থাকবে। জলাবদ্ধতা ইনশাল্লাহ আমি 5 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে দূর করব। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সজল দাস। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত। সারা দেশে প্রতিবাদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর পথসভায় গুলি, ওসি সহ গুলিবিদ্ধ 7। একটি মশার কয়েল 137টি সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। বাড়তি লাভের আশায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন এসব কয়েল। এবং রংপুরে আর কদিন বাদেই সোনালী ধানে ভরে উঠবে কৃষকের গোলা। চাষের উপকরণ আর প্রকৃতি অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা। শুরুতেই সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। গণসংযোগ, পথসভা আর লিফলেট বিতরণের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটে বেড়াচ্ছেন এপাড়া থেকে ওপাড়া। প্রত্যেক মেয়র প্রার্থী দাবি করছেন ভোটারদের দিক থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। নির্বাচনী দৌড়ে নিজেকে এগিয়েও রাখছেন প্রত্যেকে। তবে প্রশাসন ও সরকার সমর্থিত প্রার্থীদের দিকে অভিযোগের আঙুল তুলে দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রীর অভিযোগ, প্রচারণায় প্রতিটি পদে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। এ সময় তিনি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। যতই ঘনিয়ে আসছে নির্বাচনের দিন, জমে উঠছে প্রচারণা। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সমানতালে চলছে গণসংযোগ, সভা, সেমিনার, লিফলেট বিতরণ সহ প্রচারণার নানা কর্মকৌশল। গত কয়েকদিনের মতো শনিবারও প্রচারণায় ব্যস্ত সময় কাটান দক্ষিণ ঢাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সকালে গণসংযোগ চালান কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায়। জানতে চান ভোটারদের চাওয়া পাওয়া, শোনান বাসযোগ্য ঢাকা গড়তে নিজের পরিকল্পনাও। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি, উনি তো একাধিকবার আপনার মন্ত্রী ছিলেন, এই শহরের মেয়রও ছিলেন। কি কাজ কতটুকু করেছেন কিংবা করেনি সেটা মূল্যায়নের ভার জনগণের কাছে। আমি শুধু বিনীতভাবে আমার জনগণের কাছে আবেদন জানিয়েছি যে আমাকে অন্তত একবার সুযোগ দেন। আমার নিয়ত পরিষ্কার আছে, আমি উদ্যমী, আমি যুবক, আমি তরুণ, আমি কাজ করতে পারবো। এদিকে গোপীবাগ, টিকাটুলি, ওয়ারি সহ দক্ষিণ ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। ভোটারদের দিক থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করলেও প্রশ্ন তোলেন প্রশাসনের নিরপেক্ষতা ও বিরোধী পক্ষীয় নেতাকর্মীর ভূমিকা নিয়ে। পাশাপাশি দাবি তোলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নগরীতে সেনা মোতায়েন ও কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে কঠোর নজরদারির। সাধারণ জনগণ আল্লাহর রহমতে একদম ঢলের মতো নেমে আসছে। আর এটাতেই সরকার পক্ষ এবং প্রশাসন ভয় পেয়ে আমাদের প্রত্যেকটা গণসংযোগে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা সেনাবাহিনী যাচ্ছি, সাথে সাথে প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা যাচ্ছি, যাতে সুষ্ঠু নির্বাচন কেন্দ্রের মধ্যে যত অবশ্যই সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। ঢাকা উত্তরের পল্লবী, মিরপুর সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক এবং গাবতলী, টেকনিক্যাল, দারুসালাম সহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ চালিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিদ আওয়াল। পহেলা বৈশাখে যে ঘটনাটি ঘটেছে বলে আমরা
কাগজে পড়ছি, আমি কঠিনভাবে এই ছাত্রী নির্যাতনের মানে নিন্দা জানাচ্ছি। আমার প্রচেষ্টা থাকবে সরকারের টাকা না নিয়ে সমস্ত ঢাকা শহরকে আমরা কোনো না কোনোভাবে একটা নিরাপদ বেষ্টনীর মধ্যে নিয়ে আসব, যে সহজে একজন অপরাধী সহজে কিছু করতে সাহস পাবে না। এটা আমার প্রত্যয়। আমরা কোনো লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না, অথচ এখন আরো বাধা সৃষ্টি হচ্ছে, হামলা মামলা বেড়ে যাচ্ছে, গ্রেফতার বেড়ে যাচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি আবার ইলেকশন কমিশনকে এবং পুলিশ প্রশাসনকে যে আপনারা একটা ভালো সুনির্বাচনের জন্য অতি শিগগিরই ব্যবস্থা নেন। প্রচারণার এই উৎসব চলবে আগামী 26 এপ্রিল মধ্যরাত পর্যন্ত। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় প্রধান বিষয় হয়ে উঠেছে জলাবদ্ধতা। দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে নগরবাসী ভীষণ ক্ষুব্ধ, আর প্রার্থীরাও জলাবদ্ধতা থেকে মুক্তির আশ্বাস দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে বিএনপি সমর্থিত সাবেক মেয়র এম মঞ্জুর আলমের ব্যর্থতা তুলে ধরছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির উদ্দিন, আর নতুন করে আশার বাণী শোনাচ্ছেন মঞ্জুর আলম। অপরদিকে জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছেন নগর বিশেষজ্ঞরা। ইশতেহারে উল্লেখ থাকবে কিভাবে জলাবদ্ধতা দূর করে, বিস্তারিত থাকবে। আর আমরা সিনাপসি জায়গায় তো বলবো যে জলাবদ্ধতা ইনশাল্লাহ আমি 5 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে দূর করব। আমরা জলাবদ্ধতা নিরসনে যে উদ্যোগ নিয়েছি, সেই জলাবদ্ধতা থেকে জলজোটে এনেছি। আমরা আমাদের উদ্যোগটা অব্যাহত থাকবে। প্রতিশ্রুতিগুলো যতটুকু তারা দেয় সেটা যাতে মানে প্রতিশ্রুতি খাতায় বা একটা পৃষ্ঠায় যাতে লিপিবদ্ধ না থাকে। বিগত যিনি মেয়র ছিলেন তার কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম উনি জলাবদ্ধতা নিরসন করবেন বলে আমাদেরকে ওয়াদা দিয়ে আমাদের কাছ থেকে ভোট নিয়েছেন, কিন্তু ওনার কাছ থেকে আমরা সেই পরিমাণ আমরা কাজ আমরা পাইনি। প্রধান সমস্যাটা এটা হচ্ছে জলাবদ্ধতা। এটা জলাবদ্ধতার নিরসনের জন্য অনেক মেয়রে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এমন একজন মেয়র চাই যার মাস্টার প্ল্যান সম্পর্কে আইডিয়া থাকবে, যে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করবে। মহিউদ্দিনের আমলও ছিল এবং মঞ্জুরুল আলম মঞ্জু ওনার আমলও ছিল। এখন সামনে কতটুকু হবে এটা আমার কোনো নিশ্চয়তা নেই। উনি কোনো আন্তরিক উদ্যোগ গ্রহণ করেনি, কোনো পরিকল্পনা গ্রহণ করেনি, ওনার সদিচ্ছার অভাব ছিল। কারণ এইখানে জলাবদ্ধতা দিনের পর দিন প্রকাট আকার ধারণ করেছে। আমরা নতুন করে কয়েকটি খাল আমরা খনন করতেছি। নতুন একটি খাল এটা আমরা করি নাই, এটা 293 কোটি টাকা ব্যয় হবে। একনেক থেকে অনুমোদন হয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন হয়নি। আমি বলবো যে এটা আমাদের যারা এই দায়িত্বে ছিলেন তাদের দায়িত্ব পালনে অবহেলা। আমি মনে করি এনারা অমার্জনীয় অপরাধ করেছেন, যেহেতু ওনারা তাদের দায়িত্বটা পালন করেননি। যিনি মেয়র হবেন তার প্রথম কাজ হবে ডে 1 থেকে উনি সরকারের কাছে ডিপিপি প্রস্তুত করে আমাদের গত ড্রেনেজ মাস্টার প্ল্যানের যেটা ফেজ 1 এবং ফেজ 2 তে যে কাজগুলি করার কথা ছিল সেই কাজগুলোর জন্য ডিপিপি প্রস্তুত করে সরকারের কাছে টাকার বরাদ্দ চাওয়া। নববর্ষের উৎসবে নারীদের লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সকালে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন হয়। এই কর্মসূচি থেকে নিপীড়কদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান আয়োজকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মানববন্ধনে এ সময় বিভিন্ন শ্রেণী পেশার নারীরা অংশ নেন। এদিকে ক্যাম্পাসে নারী লাঞ্ছনার ঘটনায় ময়মনসিংহ ও রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। সকালে ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হল মোড়ে মানববন্ধনে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। রংপুরেও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন করা হয়। এতে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় অবিলম্বে নারী লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এদিকে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। সকালে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এই কথা জানান। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানান। এছাড়া ঘটনার দিন কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। প্রকৃতপক্ষে কি ঘটেছিল সেটি নির্ধারণের জন্য এবং সেই ক্ষেত্রে যারা
কর্তব্য। প্রথমত ঘটনাগুলো ঠিক কি ঘটেছিল সেটি যথার্থভাবে অর্থাৎ সুনির্দিষ্টভাবে নির্ধারণ এবং সেই ক্ষেত্রে কারা জড়িত ছিল তাদের শনাক্তকরণ, আইনের আওতায় নিয়ে আসা। এর জন্য একটা কমিটি, আর একটা কমিটি কর্তব্যরত যারা ছিল ওই দিন ডিউটিতে ছিল পুলিশ সদস্য, তাদের কোনো তাদের কর্তব্যে কোনো গাফিলতি ছিল কিনা সেটি নির্ধারণ, অর্থাৎ দায় দায়িত্ব নির্ধারণের জন্য দুটো কমিটি গঠিত হয়েছে। এই দুই কমিটি কাজ করছে। এছাড়াও ঘটনাটি নিয়ে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সেই মামলারও তদন্ত কাজ চলছে। ফরিদপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর পথসভায় গুলির ঘটনা ঘটেছে। এতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম সহ গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 7 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজী জাফরুল্লাহ ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যান। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক পথসভায় কাজী জাফরুল্লাহর নেতাকর্মীদের সাথে গ্রামবাসীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানে শটগানের গুলি ছোড়া হয়। এ সময় ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম সহ 7 জন গুলিবিদ্ধ হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, পথসভা চলাকালে অসাবধানতাবশত শটগানের গুলি বের হলে এই ঘটনা ঘটে। তবে কার শটগান থেকে গুলি বের হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সেখানে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীপক মজুমদার শটগান সহ উপস্থিত ছিলেন। সময় স্টেজে আলাপ আলোচনা শুরু হয়েছে, আমার ওই লাগলো যখন বাসটা হয়ে গেছে তারপর তো রক্ত এখন পাশে ছিল রক্ত তার মধ্যে পড়ছে মনে করেন সাথে গায়ে বিভিন্ন জায়গাতে তাদের ঢুকছে স্প্রিংকলার ঢুকছে। এখন এটাও ভিতরে যাওয়ার পরে একসাথে অনেক আসছে, যার কারণে এটা সম্বন্ধে বেশি কিছু বলা যাবে না। মিটিং করে যেটা মিসফায়ার হয়েছে, এই মিসফায়ারটাই ওই 5-6টা লোকের গায়ে লাগছে, আর ওখানে স্পেশাল আমার বাম ফোল্ডার একটা লাগছে। দীপক মজুমদার হচ্ছে জেলা আওয়ামী লীগের সদস্য এবং থানা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। উনি সরকার নিয়ে মিটিং করেছে, বসা ছিল, এগুলো নড়াচড়া করতে ফট করে গুলি বেরিয়ে গেছে। এই অ্যাক্সিডেন্ট আছে। দুপুরের সময় আরো থাকছে। সাভারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত 10 জন। 1971 সালে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরাই মানুষ পুড়িয়ে আর বোমাবাজি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে সাভারের তেঁতুলছোড়ায় এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী। এই দেশটাকে ধ্বংসের ষড়যন্ত্র চলছিল, বোমাবাজি, মানুষ পুড়িয়ে হত্যা করা, অকার্যকর রাষ্ট্রে পরিণত করা, এবং 71-এ যেভাবে পাকিস্তানের এই মুক্তিযুদ্ধের সময় স্কুল ঘরগুলো পুড়িয়েছে, সেইভাবে সমস্ত স্কুল ঘরগুলো 5 শতাধিক স্কুল ঘর এরা পুড়িয়েছে। এরা আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার একটা সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা দীর্ঘদিন পর্যন্ত ছাত্রদের হাতে বই পৌঁছার পরে তারা পড়তে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই। 2 মাস থেকে এসএসসি পরীক্ষা দিতে, এবার ছাত্রছাত্রীদের রেজাল্টও সেই রকম আশানুরূপ রেজাল্ট আমরা মনে হয় হবে না। এই দেশের শত্রুরা এই কাজগুলো করেছে দীর্ঘদিন পর্যন্ত। আজকে তাদের বোধোদয় হয়েছে, তাদের নির্বাচনে আসছে বোধোদয়, তাদের জ্ঞান ফিরেছে তাদের। সামান্য একটি মশার কয়েলের ধোঁয়ায় থাকা রাসায়নিক 137টি সিগারেটে থাকা নিকোটিনের চেয়েও ক্ষতিকর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের এমন মত উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাটে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর মশার কয়েল। বাড়তি লাভের আশায় নিম্নমানের এসব কয়েল বিক্রির দাবি বিক্রেতাদের। আর ক্রেতারা বলছেন, ক্ষতিকর দিক সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণেই কয়েল কিনছেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। মশার উপদ্রব থেকে বাঁচতে কয়েল জ্বালিয়ে এভাবেই দৈনন্দিন কাজ সারেন অনেকে, কিন্তু তারা জানেন না অজান্তেই তাদের দেহে প্রবেশ করছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য। কয়েল উৎপাদন ও বাজারজাত করার ক্ষেত্রে দেশে সুস্পষ্ট নীতিমালা থাকলেও তা মানছে না কিছু অসাধু ব্যবসায়ী। মাত্রাতিরিক্ত রাসায়নিক সমৃদ্ধ এসব কয়েলের অধিকাংশেরই নেই বিএসটিআই এর অনুমোদন। আমরা তো অতটুকু চিন্তা ভাবনা করি না, ভালো মশার কয়েল, এই কারণে আমরা মশাটা মারা যায়, এই কারণে আমি কয়েলটা নিয়ে যাই। আমরা বুঝি না যে এটা কোনটা আসল কোনটা নকল, কোম্পানি যেটা আসলে আমরা রেখে দিই। দিলে মনে করেন বিএসটি আছে, সেগুলোর মানে কয়েলের লাভ কম, আর এটা এমন ভাবে একটা লাভ দেখা যায়, তখন আমরা দেখি যে এটা লাভ বেশি, সেজন্য এটা আমরা বিক্রি করি।
চটকদার বিজ্ঞাপন আর মশা মারার গ্যারান্টি দিলেও এসব কয়েলের কোনোটিরই প্যাকেটের গায়ে নেই কোম্পানির সঠিক কোনো ঠিকানা কিংবা রেজিস্ট্রেশন নম্বর। এক্ষেত্রে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আর ক্ষতিগ্রস্ত হচ্ছে নিয়মনীতি মেনে কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আমরা তো আমাদের অনুমোদনের বাইরে যেতে পারবো না, বা যারা মূলধারা যারা আছে তারা কিন্তু এটা যেতে পারবে না। এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা অনেক ভালো কোম্পানি, যারা সঠিকভাবে করছে, কিন্তু তারা এফেক্টেড হচ্ছে সেল। এখন কত পার্সেন্টেজ এটা তো ক্যালকুলেশনের ব্যাপার। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েলে সহনশীল মাত্রায় রাসায়নিক ব্যবহারের নির্দেশনা অধিকাংশ কোম্পানি না মানার কারণে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন ব্যবহারকারীরা। একটি মশার কয়েল 8 ঘন্টা জ্বালালে 137টি সিগারেট যে পরিমাণ এই অতি ক্ষুদ্র পার্টিকুলেট ম্যাটার তৈরি করে, ঠিক সমপরিমাণ বায়ু দূষণ করে থাকে। পাশাপাশি একটি কয়েল থেকে যেই ফর্মালডিহাইড নিঃসৃত হয়, 51টি সিগারেট পোড়ালে পরে সেই একই পরিমাণ ফর্মালডিহাইড নিঃসৃত হয়। কড়া নজরদারির মাধ্যমে শিগগিরই অনুমোদনহীন মশার কয়েল বাজারজাতকরণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বানও জানান তিনি। এই যে কয়েলের ক্ষতি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সঙ্গে জড়ো হচ্ছে। আবারও সিটি নির্বাচনের খবর। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। সকালে 10টার দিকে দেওয়ানহাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর একে একে উত্তর পাঠানটুলি, উত্তর আগ্রাবাদ, বাইতুর শরফ সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় সবার কাছে তার নির্বাচনী প্রতীক হাতি মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। তিনি মেয়র নির্বাচিত হলে স্কুলগুলোর শিক্ষার মান ফিরিয়ে আনতে কাজ করবেন বলে জানান আজম নাসির। চট্টগ্রামবাসীর ভোটে নির্বাচিত হলে আমি অভিভাবকদের সাথে বসবো এবং শিক্ষক মন্ডলী যারা পাঠদান করবেন ওরা যাতে মানসম্পন্ন শিক্ষক আমি নিয়োগ দেওয়ার জন্য আন্তরিক উদ্যোগ গ্রহণ করবেন ইনশাল্লাহ। সিটি কর্পোরেশন নির্বাচনের আগে আবারও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে নগরীর মেহেদীবাগের নিজ বাসায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কথা বলেন তিনি। সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা আছে এবং আমি মনে করি শুধু নির্বাচনের দিন নয়, নির্বাচনের কয়েকদিন আগে থেকেই সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা আছে। নতুবা এই সমস্ত সন্ত্রাসী বাহিনীর যারা দখল করে আছে, এখনো আমি বলছি যেখানে আমরা যেতেও পারছি না আমাদের প্রার্থী, এদের কর্মকাণ্ড যদি আপনি বন্ধ করতে চান, প্রতিহত করতে চান, তাহলে কিন্তু সেনাবাহিনী ছাড়া আমার মনে হচ্ছে এটা করা সম্ভব হবে না। বিএনপি ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা এবং সেনাবাহিনী মোতায়েনের কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সহস্র নাগরিক কমিটি। সকালে রাজধানীর শাহবাগে সহস্র নাগরিক কমিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এই মন্তব্য করেন। এ সময় সংগঠনটি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত 2 মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর 3 দিনের কর্মসূচি ঘোষণা করে। বারবার সেনাবাহিনীর নাম উচ্চারণ করে একটি জাতীয় প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করবার আমরা চেষ্টা দেখছি। যাদের প্রতিক্রিয়াশীল রাজনৈতিক চেহারা, যাদের পিছিয়ে পড়া রাজনৈতিক চেহারা নিয়ে এগোতে পারছেন না, তারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করছেন এবং তারা এইভাবে একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে পরে যাতে তারা প্রশ্ন উত্থাপন করতে পারেন। 20 তারিখ বেলা 3টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী সাইদ খোকনের সমর্থনে সুধী সমাবেশ। 22 তারিখ মিরপুর আনিসুল হকের সমর্থনে আরেকটি সুধী সমাবেশ। 24 তারিখ বিকেল 5টায় শান্তি সমৃদ্ধির ঢাকার প্রত্যাশায় 2 প্রার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রে অবস্থান করবেন। সাভারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে এক গৃহকর্তা আহত হয়েছেন। এলাকাবাসী জানায় গত রাতে ভাকুরতা এলাকায় স্থানীয় ব্যবসায়ী সুনীলের বাড়িতে হামলা চালায় 10 থেকে 12 জনের একটি ডাকাত দল। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার সময় বাড়ির অন্য লোকজন চিৎকার করে। এ সময় ওই দলটি ব্যবসায়ী সুনীলকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধাওয়া দিয়ে 2 জনকে ধরে ফেলে। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে ওই 2 ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ব্রাহ্মণবাড়িয়ায় একই গ্রামের 2 পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। সকাল 9:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে
সদর উপজেলার বিরাসার গ্রামের পশ্চিম পাড়া রাস্তায় সাইড দেয়া নিয়ে মোটরসাইকেল আরোহী সোহেল মিয়া এবং মাইক্রোবাস যাত্রী বাসিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন, আহত অন্তত 20 জন। পুলিশ জানায় গত রাত 4টার দিকে জেলার বানিয়াগাতি এলাকায় ঢাকাগামী হিমেল এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে 3 জন নিহত হন। নিহতদের 3 জনই নারী। এ ঘটনায় আহত হন অন্তত আরও 20 জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তৎক্ষণাৎ যে ঘটনাস্থলে যে 3টা লাশ পাই, 3টাই মহিলা। বাসের ভিতরে একটা, আর সামনে একটা ছিল, পিছনে একটা। অনেক লোক ইনজুরি, বাট পরে তৎক্ষণাৎ যায় তো একটা খালি ট্রাক দিয়ে তাদেরকে দ্রুত হাসপাতালে শিফট করি। দেশের খাদ্য ভাণ্ডার বলে পরিচিত উত্তরের রংপুর কৃষি অঞ্চল, যেদিকেই চোখ যায় শুধু সবুজাব ধানের ক্ষেত। আর মাত্র কদিন পরেই সোনালী ধানে ভরে উঠবে কৃষকের গোলা, আর হাসি ফুটবে তাদের মুখে। বীজ, সার, কীটনাশক আর প্রকৃতি অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত মানিক সরকারের প্রতিবেদনে। ধনধান্যে পুষ্পে ভরার মতোই যেন ভরে আছে রংপুরের উর্বর ভূমি প্রান্তর। যতদূর চোখ যায় মাঠের পর মাঠ জুড়ে এখন শুধুই সবুজ ধানের দোল, আর এই দোলেই দুলছে যেন কৃষকের হাসিমাখা প্রাণ। তারা বলছেন এবার সবকিছু অনুকূলে থাকায় এবং আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে তাদের গোলা ভরে উঠবে সোনালী এই ধানে। ধান এখন তো আমরা এই আউল ধানে হীরা ধান আবাদ করছি, মোটামুটি ভালোই আর কি ফলন তো আমাদের আছে। এবারকার আবহাওয়া খুব ভালো, আমাদের আবাদ খুব সুন্দর হবে এবং পরিস্থিতি খুব ভালো আছে। আর মাত্র 10 থেকে 12 দিন, এরই মাঝে সবুজাব এই ধান পরিণত হবে সোনালী ফসলে। কৃষকরা বলছেন বীজ, সার, কীটনাশক সর্বোপরি আবহাওয়া অনুকূলে তাদের, তাই বাম্পার ফলনের আশা করছেন তারা। এই সারের কারণে, আবহাওয়ার ভালো কারণে আমাদের আবাদ খুব ভালো দেখা যেতেছে। আশা করা যায় আবাদ খুব বাম্পার ফলন হবে। পোকা সেরকম না, আমরা 2 বার কীটনাশক ব্যবহার করছি, সুস্থ সবল আমাদের ধান চলে। কৃষি বিভাগের নানামুখী পরামর্শ এবং আধুনিক প্রযুক্তিগত নানা সহায়তায় কৃষকরা এখন বোরোর উৎপাদন খরচে আগের চেয়ে অনেকটাই লাভবান হচ্ছেন। বিদ্যুতেরও কোনো অসুবিধা হচ্ছে না এবং ডিজেলেরও কোনো অসুবিধা হচ্ছে না, যার কারণে চাষিরা সঠিকভাবে তারা সেচ প্রদান করতে পারছে। এছাড়াও আমাদের এলাকায় AWD পদ্ধতি চাষিদের মধ্যে আমরা ছড়াইয়া দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর অঞ্চলের 5 জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে বোরোর ফলন হয়েছে। ধানের পরিস্থিতি 4টি ডিস্ট্রিক্টে খুবই সুন্দর এবং বাজার দরও সরকার আগাম ব্যবস্থা নিচ্ছেন। এতে দেখা যাবে যে বাজার দরও হয়তো চাষিদের পক্ষেই থাকবে। এতে করে চাষিরা এই বোরো চাষ করে লাভবান হবেন। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 5,01,964 হেক্টর জমিতে 20,14,000 মেট্রিক টন ধানের ফলন আশা করছে কৃষি বিভাগ। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাই আন্দোলনের নামে দেশে মানুষ হত্যার মতো জঘন্য কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপি কোনো রাজনৈতিক শক্তি নেই উল্লেখ করে জাহিদ মালেক বলেন, তারা হিটলার এবং 71-এ পাক হানাদার বাহিনীদের অনুসরণ করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, দলটির মদদে দেশে বিভিন্ন সহিংসতায় গত কয়েক মাসে 2 শতাধিক মানুষ নিহত এবং লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 144টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের মধ্য দিয়ে কলকাতাবাসীরা 40তম মেয়র নির্বাচিত করবেন। শনিবার স্থানীয় সময় সকাল 7:30 থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এ ভোট চলবে।
কলকাতার 1502টি কেন্দ্রে নির্বাচনের ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে 30টি কেন্দ্রকে অতিরিক্ত সংবেদনশীল জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী সহিংসতা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এবারের পৌরসভা নির্বাচনের ভোটার সংখ্যা 37,42,000। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, বিরোধী বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলও প্রতিদ্বন্দ্বিতা করছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জেতাও সম্ভব বাংলাদেশের, এমন আশার কথা বলেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাশাপাশি প্রথম ম্যাচে ক্রিকেটারদের দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা করেন ম্যাচ। এছাড়া তামিমের রানে ফেরাটা দলের জন্য ইতিবাচক মন্তব্য করে মাশরাফি বলেন, দলের সবাই টিম হিসেবে খেলতে পারলে প্রতিপক্ষকে হারানো খুবই সহজ। আজ টিম হোটেলে সাংবাদিকদের এ কথা বলেন মাশরাফি। পারফেক্ট ম্যাচ আমরা খেলেছি, তো এরকম প্রত্যেক ম্যাচে অবশ্যই খেলা সম্ভব না। খেলতে পারলে যে কোনো ম্যাচে যে কোনো টিমের এগেনস্টেই জেতা সম্ভব। চিন্তা করি যে হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য মানবো, বাট সিরিজ জয়টা ভেরি ইম্পর্টেন্ট থাকে। আমাদের কাছে মনে হয় এই মুহূর্তে আমরা নেক্সট ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ নেক্সট ম্যাচটা জিতলেই আমাদের সিরিজ জেতা হয়ে যাবে। দেন হয়তো বা লাস্ট ম্যাচ আমরা সবাই জানেন যে আমরা নিশ্চয়ই হারার জন্য নামবো না। ইনশাল্লাহ নেক্সট ম্যাচটা আমরা ভেরি ফোকাস, যে আমাদের সামনে খুব ভালো একটা সুযোগ এসেছে, এই সুযোগটা আমরা নিতে পারলে ইনশাল্লাহ খুব ভালো হবে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সিটি নির্বাচনকে সামনে রেখে ঢাকায় জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ঘুরছেন পাড়া মহল্লায়, সবাই এগিয়ে রাখছেন নিজেকে। চট্টগ্রামে প্রচারণায় প্রাধান্য পাচ্ছে জলাবদ্ধতার বিষয়টি। দূরীকরণের নানা পরিকল্পনার কথা শোনাচ্ছেন প্রার্থীরা, মাস্টার প্ল্যান বাস্তবায়নের তাগিদ। টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত। সারা দেশে প্রতিবাদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর পথসভায় গুলি, ওসিসহ গুলিবিদ্ধ 7। এবং রংপুরে আর কদিন বাদেই সোনালী ধানে ভরে উঠবে কৃষকের গোলা। চাষের উপকরণ আর প্রকৃতি অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা। এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।